নমস্কার, জাগরণ বাংলার পর্দায় আপনাদের সঙ্গে আমি কৃষাণু। বহুদিন পর আপনাদের সঙ্গে আলোচনায় এলাম, কথা বলার জন্য এলাম। কোন বিষয়ে কথা? তা হচ্ছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থা কেন বলছি? কারণ চিকিৎসকদের নিয়েই ঘটে গেছে একটি অঘটন, ন্যক্কারজনক অঘটন। এই ন্যক্কারজনক অঘটন কে ঘটালো, কারা জড়িত, কেন মূল অভিযুক্ত ধরা পড়ছে না, সেই প্রশ্নটা উঠছে। আর.জি. কর মেডিকেল কলেজে যে ইন্টার্ন চিকিৎসক পড়ুয়া, মহিলা চিকিৎসক পড়ুয়া, তাকে যেভাবে নির্মমভাবে, ন্যক্কারজনকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ এই পুরো বিষয়টা, অর্থাৎ এর মূল কালপ্রিট যে, তাকে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করার চেষ্টা কেন বলছি? সঞ্জয় রায়কে তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই সঞ্জয় রায় একাই কি দোষী? সঞ্জয় রায় আদেও কি দোষী, নাকি সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে, হাঁড়ি কাঠে চড়ানো হয়েছে সঞ্জয় রায়কে? সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছিল, যে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় আড়াল করতে চেয়েছিল প্রথম দিকে কলকাতা পুলিশের সিপি, কিন্তু তা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন ধর্ষকের কোনো পরিচয় হয় না, ধর্ষক ধর্ষকই হয়। একদম সহমত। এই ধর্ষককে প্রোটেক্ট করতে আদালতে পৌঁছবেন কোনো আইনজীবী, তার হয়ে লড়াই করবেন কোনো আইনজীবী। অর্থাৎ একটা প্রশ্ন, এই সঞ্জয় রায় যদি মূল অভিযুক্ত না হয়, তাহলে মূল অভিযুক্তকে? আজ যে অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপিং একজন ইন্টার্ন এবং একজন পিজিটির, অর্থাৎ ইন্টার্ন পড়ুয়া, চিকিৎসক পড়ুয়া এবং একজন পিজিটি ডক্টরের। সেই অডিও ক্লিপিং ঘিরে যা কথা উঠে আসছে, এই ঘটনার সঙ্গে জড়িত একজন ইন্টার্নই। কিন্তু কে ইন্টার্ন? পুরো অডিও ক্লিপিংটা আপনারা যদি শোনেন, আগে প্রথমে আপনাদের অডিও ক্লিপিংটা শোনাই। এবারে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আর.জি. কর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে? কি সাসপেক্ট করছিস তোর আর.জি. করের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না, কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট এটা মেয়ে কি করছে, ও সে যখন সরে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষ যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আর.জি. কর ইজ ডুমড। আর.জি. কর থেকে কিছু এক্সপেক্ট করবো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি, হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড, যেখানে
তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার। দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। ঠিক। ওকে। এই অডিও ক্লিপিংয়ের পরিপ্রেক্ষিতে যদি আপনাদের বলি, তারা একেবারে কোট আনকোট বলছে যে এর সঙ্গে কোনো ইন্টার্ন জড়িত, এই ইন্টার্নের পরিবার প্রভাবশালী, যার জন্য তারা নাম করতে ভয় পাচ্ছেন, এবং আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা এই ইন্টার্নকে অর্থাৎ মূল অভিযুক্তকে আড়াল করছেন, প্রোটেক্ট করছেন, তাকে সেফগার্ড করছেন। কেন সেফগার্ড করছেন? তাহলে এই ঘটনা কি তারা সমর্থন করছেন? সেই প্রশ্নটাও থাকছে। আন্দোলনের ঝাঁজ, চিকিৎসকরা যে আন্দোলন গতকাল গত পরশু থেকে করছেন, সেই আন্দোলনের ঝাঁজ এতটাই তীব্রতর হয়েছে, আজ আরজিকর মেডিকেল কলেজের সামনে গতকাল তারা যেখানে নিচে বসে মেঝেতে বসে যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আজ তারা মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন ইন্টার্ন পড়ুয়ারা। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? রোগীর পরিবার পরিজন কোথায় যাবে? এই দায়িত্বভার কোথায়? কেন সরকার তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে না মূল অভিযুক্তকে ধরার জন্য? সেই প্রশ্নটাও থাকছে। এই সঞ্জয় রায় যদি একজন সিভিক ভলেন্টিয়ারই হয়, তাহলে এই সিভিক ভলেন্টিয়ার কিভাবে সেই সেমিনার রুমে ঢুকলো একেবারে জরুরি বিভাগের সামনে দিয়ে? জরুরি বিভাগে তাহলে কি নিরাপত্তা রক্ষী ছিল না? যদিও নিরাপত্তা রক্ষী দুজনকে শোকজ করা হয়েছে, তাদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু একেবারে এই অপসারণ করে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় বসিয়ে দায়ভার কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ইন্টার্ন পড়ুয়ারা? এও বলছেন যে একজন অর্থাৎ সঞ্জয় রায়কে একটি হেডফোনের বেসিসে গ্রেপ্তার করে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভেবেছিল যে আন্দোলনকারীরা সমস্ত কিছু ভুলে যাবে, পুরো অন্ধকার ঢাকা চাপা থাকবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিশা দেখতে পাবে না বিচার বিভাগীয় তদন্ত হবে না। সেই আশঙ্কা করছে যারা আন্দোলনকারী রয়েছেন। গতকাল আরজিকর মেডিকেল কলেজের সামনে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এসেছিলেন, এসএফআইয়ের কর্মী সমর্থকরা এসেছিলেন। তারপর তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি, মারাধর, পুলিশের কিল ঘুষি, বহু কিছু হয়েছে, বহু কিছু দেখা গিয়েছে সেইখানে। এবং তারপরেই পুলিশ দীর্ঘক্ষণ একটি দুর্গে পরিণত করেছিল সেই আরজিকর মেডিকেল কলেজ, এবং আজও সেই দুর্গেই পরিণত হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে একদিকের প্রবেশদ্বার, এবং বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মোতায়েন হয়ে রয়েছে। এই ঘটনার পরে কেন পুলিশের এত নিরাপত্তা বাড়ল? আপনি আমি সাধারণ মানুষ যখন একটি হাসপাতালে যাই চিকিৎসার জন্য, তখন কিন্তু সাধারণভাবে দেখা যায় যে নিরাপত্তারক্ষীরা থাকেন, অর্থাৎ হাসপাতালের ভেতরে, অর্থাৎ হাসপাতালের তরফ থেকে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা একটি ভিজিটিং কার্ড দেখেন, সেই ভিজিটিং কার্ড দেখার পর তারা ভেতরে প্রবেশ করতে দেন। তবুও কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ কথা বলতে দেন না, বেশিক্ষণ দাঁড়াতে দেন না। অনেকেই প্রশ্ন করেছেন যে রোগীর আত্মীয়রাও হতে পারে এই ঘটনার সঙ্গে জড়িত। কিভাবে হতে পারে? সিসিটিভি ফুটেজে তো সঞ্জয় রায়কে দেখা গিয়েছে, সঞ্জয় রায় গিয়েছেন সেখানে, যা পুলিশের অভিযোগ। সঞ্জয় রায় সেই সেমিনার হলে গিয়েছেন, তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সঞ্জয় রায় কি একাই এই ঘটনা ঘটিয়েছে? পোস্টমর্টমের রিপোর্টে যা উঠে এসেছে, সঞ্জয় রায় যদি মদ্যপ অবস্থায় থাকে প্রশাসনের কথা অনুযায়ী, সেই মদ্যপ অবস্থায় সঞ্জয় রায়, রোগা পিংলে একজন সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায় কিভাবে ওই মহিলার একেবারে গলার হাড় পর্যন্ত ভেঙে দিতে পারেন? বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্নের দাগ রয়েছে সেই মহিলার, বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরিয়ে এসেছে, চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছে। সঞ্জয় রায় একাই কি পারলো এই ঘটনা ঘটাতে? নাকি এর পেছনে আরও কোনো মূল চক্রী রয়েছে? আন্দোলনকারীরা আজ মঞ্চ বেঁধেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন। তাদের দাবি 12 ঘন্টার মধ্যে এই হাসপাতালের অধ্যক্ষ, এই হাসপাতালের সুপার এবং এই হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান রয়েছেন, তাকে যদি সরানো না হয় তাহলে তারা এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করতে পারেন। এবং ইতিমধ্যেই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ, কান্নাকাটি করছেন রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা। কেন বলছি এ কথা? আজ আরজিকর মেডিকেল কলেজে ধরা পড়েছে একটি সংবাদ মাধ্যমে সেই ছবি। পয়সার জন্য
তার স্বামী ভর্তি রয়েছে, তিনি অন্যান্য মেডিকেল কলেজেও নিয়ে যেতে পারছেন না। কলকাতার বুকে যে অন্যান্য মেডিকেল কলেজ রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ রয়েছে, পিজি হাসপাতাল রয়েছে, সেখানে নিয়ে যেতে পারছে না, কারণ সেখানেও একই ছবি, সেখানেও ইন্টার্ন পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এতদিন আমরা বিভিন্ন জায়গায় শুনে এসেছি সরকারি কর্মচারীদের পেন ডাউন, এবার কি স্টেথোস্কোপ ডাউন হতে চলেছে রাজ্য জুড়ে? সেই প্রশ্নটাই থাকলো। কবে এই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হবে? কবে মূল অভিযুক্ত শাস্তি পাবে? একাই কি সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে? এরকম বহু প্রশ্ন কিন্তু এখনও সাধারণ মানুষের মধ্যে ঘুরছে। সঞ্জয় রায় যদি একাই এই ঘটনা না ঘটায়, ইন্টার্নদের কথা অনুযায়ী, এই অডিও ক্লিপিং অনুযায়ী, তাহলে এর সঙ্গে আর কে জড়িত থাকতে পারে? হাসপাতালের ভেতরের কেউ জড়িত রয়েছে কি? সেই প্রশ্নটাও থাকছে। সঞ্জয় রায় কেন পুলিশের কাছে দাবি করছেন আমার ফাঁসি দিন? তাও আবার তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো রকম কোনো দুঃখ বা শোক নেই, তিনি একেবারে দাপটের সঙ্গে বলছেন আমায় ফাঁসি দিন। সঞ্জয় রায় কি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত, নাকি সঞ্জয় রায় একেবারেই জড়িত নয়, তাকে একেবারে হাঁড়ি কাঠে চড়ানো হয়েছে বলির পাঁঠা করতে, যেন এই ঘটনা ধামাচাপা পড়ে যায়? পরবর্তী প্রতিবেদন দেখতে থাকুন, চোখ রাখুন জাগরণ বাংলার পর্দায়।